বাংলাদেশ সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম এখন আলোচনায় আছেন। তার কিছু বক্তব্য নিয়ে ফটো কার্ড করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। তিনি বেশ প্রশংসিত হচ্ছেন নানা মহলের কাছে। প্রশংসিত হবার কারণ, অতি সম্প্রতি গত ২৯শে মে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা, অগ্নিসংযোগের পরে তিনি সেখানে কিছু পদক্ষেপ নিয়েছেন এবং কিছু বক্তব্য দিয়েছেন। তিনি স্পষ্টভাবে অত্যন্ত সাহসিকতার সঙ্গে মব ভায়োলেন্সের বিপক্ষে সেনাবাহিনীর অবস্থানের কথা জানিয়েছেন এবং এতেই নাগরিকবৃন্দ উচ্ছ্বসিত হয়ে পড়েছেন, তারা খুশি হয়েছেন এবং খুশি হয়ে ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুমের বক্তব্য ফটো কাট করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন এবং তাকে প্রশংসার বাণে একেবারে ভাসিয়ে দিচ্ছেন। আমি নিজেও ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুমের ভূমিকার প্রশংসা করি, তাকে ধন্যবাদ জানাই। সামগ্রিকভাবে সেনাবাহিনীকে আমি আসলে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু এই প্রসঙ্গে আমার নিজস্ব কিছু বক্তব্য আছে, আলাদা কিছু পর্যবেক্ষণ আছে। আমি সেই পর্যবেক্ষণগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই যে ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুমের একটি বক্তব্যকে নিয়ে ফটো কাট হচ্ছে, প্রশংসা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার হচ্ছে, এটি কেন হচ্ছে? এটি হচ্ছে এই কারণে যে মানুষ একেবারে গভীর সমুদ্রে কিংবা ভীষণ জলরাশিতে ডুবতে থাকা মানুষ সামান্য খড়কুটো পেলেও সেটি আঁকড়ে ধরে যেভাবে বাঁচতে চায়, বাংলাদেশের অবস্থাটি হয়েছে এখন সেরকম। সরকারি পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস, হামলা, মিথ্যা মামলা, ভাঙচুর, পিটিয়ে হত্যা, এই যে একটা অরাজক অবস্থা তৈরি হয়েছে, মবের রাজত্ব তৈরি হয়েছে, যেখানে সরকারের এগুলো বন্ধ করবার কথা, সেখানে সরকার অনেক ক্ষেত্রেই নীরব থেকে কিংবা প্রকাশ্যে পৃষ্ঠপোষকতা দিয়ে, উৎসাহ দিয়ে পুরো দেশটাকে একটি মবের রাজত্বে পরিণত করেছে। সেখানে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার এইটুকু বক্তব্য সমুদ্রে ডুবন্ত একজন মানুষের ওই যে খড়কুটো ধরে বাঁচার যে উপক্রম বা যে চেষ্টা, সেরকমভাবেই তারা এখানে তার এই বক্তব্যের মধ্যে স্বস্তি খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন, অনেকে হয়তো মুক্তি খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সত্যি সত্যি কি ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুমের এই বক্তব্যের মধ্যে মুক্তির কোনো বার্তা আছে? আমি সেটি মনে করি না। কেন মনে করি না, সে আলোচনায় যেতে চাই। আজকাল অনেকে, আমি যেহেতু ইউটিউবে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমার নিজস্ব পর্যবেক্ষণ তুলে ধরি, ফলে দেশের ভেতর থেকে, দেশের বাইরে থেকে কিংবা এই কানাডাতে বিভিন্ন প্রোগ্রামে আমি যখন যাই, অনেকে আমাকে প্রশ্ন করেন, আচ্ছা বলেন তো দেখি সেনাবাহিনী প্রধানের অবস্থানটা আসলে কোথায়? তিনি কি সত্যি সত্যি এই যে 5ই আগস্ট বলেছিলেন যে আমার উপর আস্থা রাখুন, তিনি কি সত্যি সত্যি আস্থা রাখার মতো কোনো মানুষ, নাকি আসলে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যোগ সাজস করে ইউনূসকে কখনো কখনো একটা হুঙ্কার ছেড়ে তাকে তার এই যে মবের মূল্যক চালিয়ে যাওয়ার যেই ক্ষেত্রে জাস্ট সহযোগিতা করে যাচ্ছেন? সেনাবাহিনী প্রধানের ভূমিকা নিয়ে, তার দৃষ্টিভঙ্গি নিয়ে, তার অবস্থান নিয়ে অনেক মানুষের মনেই সন্দেহ আছে, সংশয় আছে। আসলে কি তিনি ডক্টর ইউনূসের চাইতে আলাদা কিছু, নাকি তারা আসলে একই সমগোত্রীয় বা ঠিক একই জায়গায় তাদের অবস্থান? আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। দর্শক, আপনাদের কাছে যদি প্রশ্নের কোনো উত্তর থাকে নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তবে আমি সাম্প্রতিক সময়ের যে ঘটনা প্রবাহ সেগুলো আমি একটু আলোচনা করব, তার সঙ্গে সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর সামগ্রিক ভূমিকা নিয়েও আমি আমার মতামত একটু ব্যাখ্যা করব। যেখান থেকে আমি আলোচনাটা শুরু করেছিলাম যে 29শে মে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার পর এবং অগ্নিসংযোগের পর রংপুরে সেনাবাহিনী সেখানে বেশ প্রশংসনীয় কিছু ভূমিকা পালন করেছে। তারা সেখানে গিয়ে এনসিপি এবং বিএনপির নেতাদের ডেকে এনে তাদের সঙ্গে কথা বলেছে, যারা এই দুর্বৃত্তপনা করেছে, অপকর্ম করেছে, তাদেরকে চিহ্নিত করার কথা বলেছে এবং দুটি দলের নেতৃবৃন্দই সেনাবাহিনীকে আশ্বস্ত করেছেন যে তারা তাদেরকে চিহ্নিত করবেন, তাদের কাছে নিয়ে আসবেন। আমি আজকে যখন কথা বলছি, এখন পর্যন্ত এই দুর্বৃত্তদের, আমি দুর্বৃত্তই বললাম, এই দুর্বৃত্তদের কেউ গ্রেফতার হয়েছে, সেনাবাহিনী কাউকে গ্রেফতার করেছে, পুলিশ কাউকে গ্রেফতার করেছে, এমন কোনো খবর পত্রিকায় খুঁজে পাইনি। তাহলে সেনাবাহিনী সেখানে যে মুভ করেছে, রাতের বেলা গিয়ে বৈঠক করেছে, ডেকে এনে কথা বলেছে, তাহলে তারা কি করেছেন? তারা কি রাবীন্দ্রিক ভঙ্গিতে জাস্ট ওই যে একটা গল্প আছে না, যে রাস্তায় গরু দেখে
একেবারে একজন রাবীন্দ্রিক ব্যক্তি বলছেন, এই গরু সর না, ফুল ছুঁড়ে মারবো কিন্তু। সেনাবাহিনী কি ঠিক সেরকম একটি ভূমিকা পালন করেছে রংপুরে? আমরা জানি না। কিন্তু রংপুরে যেটি ঘটেছে, যে ঘটনা ঘটেছে সেটি ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধ নিয়ে সেখানে আলোচনার কোনো সুযোগ থাকে না। আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর আলোচনা করার কিছু থাকে না। তাদের থাকে অ্যাকশন নেওয়ার, পুলিশের ব্যবস্থা নেওয়ার, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সারা দেশে ছড়িয়ে ছিটে থাকা সেনাবাহিনীর ব্যবস্থা নেওয়ার। কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সেখানে তাদের সঙ্গে আলোচনা করেছেন, তাদেরকে ফুল ছুঁড়ে মারব কিন্তু বলে সতর্ক করে দিয়েছেন। কিন্তু তার এই যে সতর্ক বার্তা, তার সেই সতর্ক বার্তাটিকে যারা করেছে, এই দুর্বৃত্তপনা যারা করেছে বা সেই দুর্বৃত্তদের যারা গডফাদার, যারা পৃষ্ঠপোষক, তারা কিভাবে নিয়েছে? আমরা দেখেছি যে যখন সেনাবাহিনী রংপুরে বিএনপি এবং এনসিপি কর্মকর্তাদের নিয়ে মধ্যরাতে বৈঠকে বসেছেন, তখন সার্জিস আলম ফেসবুকে পোস্ট দিয়েছেন, রংপুরে ফ্যাসিস্টের দোসরদের গ্রেফতার না করে সহযোদ্ধাদের বিব্রত করা হলে আগামীকাল রাজপথে দেখা হবে। অর্থাৎ সার্জিস আলম বলছেন যে তার যেই দুর্বৃত্তদের সেনাবাহিনী ধরার জন্য সেখানকার নেতাদের ডেকে এনেছে, সেটিকে রাজপথের সহযোদ্ধাদের বিব্রত করা হিসেবে দেখছেন সার্জিস আলম, এনসিপির নেতা। আবার তিনি সেনাবাহিনীকে হুঁশিয়ারি করে দিচ্ছেন যে তার সহযোদ্ধাদের বিব্রত করা হলে রাজপথে দেখা হবে। এবং তিনি কিন্তু রংপুরে ছুটে গিয়েছেন, সেনাবাহিনীর সঙ্গে কথাবার্তা বলেছেন, বৈঠক করেছেন। এবং বৈঠক শেষে ফিরে এসে তিনি সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্ট কোনো কোনো পত্রিকা ছাপা হয়েছে, আপনারা জানেন। আমি সেই পোস্ট নিয়ে লম্বা আলোচনা করতে চাই না এবং পুরো পোস্টটি তুলেও ধরতে চাই না, আপনারা সেটি পড়েও নিতে পারেন। কিন্তু একটি জায়গায় আমার চোখ পড়েছে, সেনাবাহিনীর ভূমিকাকে, সেনাবাহিনীকে স্পষ্টতই তুচ্ছ তাচ্ছিল্য করেছে সার্জিস আলম। সেনাবাহিনী রংপুরে যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকাকে তারা বলেছে আধিক্ষেতা। সার্জিস আলম আরও অনেকগুলো প্রশ্ন তুলেছেন সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনাবাহিনীকে নিয়ে। কিন্তু তিনি তার উপসংহার টানতে গিয়ে যে কথা বলেছেন, সেনাবাহিনীকে আমরা এখনও যথেষ্ট সম্মানের জায়গায় রাখি। তার মানে কি? তিনি হুমকি দিচ্ছেন যে সেনাবাহিনীকে আমরা এখন সম্মান করি, কিন্তু যা প্রয়োজনে এই সম্মানের জায়গা থেকে ছুঁড়ে ফেলে দেবো সেনাবাহিনীকে, তারা কি অসম্মান করতে শুরু করবেন? সে হুমকি দিচ্ছেন সেনাবাহিনীকে। কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই। অর্থাৎ সার্জিস আলম আহ্বান জানাচ্ছেন, তারা সারা দেশে যে মব সন্ত্রাস, দুর্বৃত্তপনা কায়েম করেছে, সেই মব সন্ত্রাস, দুর্বৃত্তপনায় সেনাবাহিনীর সহযোগী ভূমিকা সার্জিস আলমরা, এনসিপি দেখতে চায়। এবং স্পষ্টতই তার দীর্ঘ যে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় এসেছে, সেখানে সেনাবাহিনীকে নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। সঙ্গত কারণে প্রশ্ন ওঠে, সেনাবাহিনীর যেখানে আইন শৃঙ্খলা কঠোরভাবে প্রয়োগ করার কথা, তা না করে তারা ওই যে ফুল ছুঁড়ে মারব কিন্তু মতো মিষ্টি করে শাসন করে দিয়েছেন। এবং সেই শাসন করার প্রেক্ষিতে সার্জিস আলম সোশ্যাল মিডিয়ায় স্পষ্টতই সেনাবাহিনীকে একদিকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আবার হুমকি দিচ্ছেন, তাদের পাশে দাঁড়ানোর কথা বলছেন, আহ্বান জানাচ্ছেন। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, যে কোনো নাগরিকের মনে প্রশ্ন জাগতে পারে, এনসিপি নেতা সার্জিস আলম এই সাহস কোত্থেকে পায়, কিভাবে পায়? সেনাবাহিনীকে তারা কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, বা তুচ্ছ তাচ্ছিল্য করার মতো অবস্থায় কি সেনাবাহিনী চলে গেছে? কিংবা সেনাবাহিনীর প্রতিক্রিয়া কি এই যে তাদেরকে নিয়ে এত তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে? এবং সেনাবাহিনীকে হুমকি দেওয়ার বিষয়টি তো নতুন নয়। আমরা এর আগে শুনেছি যে কোনো কোনো ছোট দলের নেতারা স্পষ্টতই হুমকি দিয়েছেন যে সেনাবাহিনী গুঁড়িয়ে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে। আমরা সেনাবাহিনী আলাদা করে প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই, কিন্তু রাষ্ট্রের প্রতিক্রিয়া দেখানোর কথা দরকার ছিল। আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর সেখানে হস্তক্ষেপ করার দরকার ছিল, করার কথা ছিল, কিন্তু সেটি করেনি। কেন করেনি? সম্ভবত এই কারণে, এই যে মব সন্ত্রাস সারা দেশে হচ্ছে, সেই মব সন্ত্রাসটি হচ্ছে সরকারের স্পষ্টতই পৃষ্ঠপোষকতায়। আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা, 5ই আগস্টের পরপর অন্তর্বর্তী সরকার ব্যবস্থার যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি এই সংক্রান্ত প্রশ্নের জবাবে দেশে এবং বিদেশে বলেছিলেন, দেশের নাগরিকরা, দেশের জনগণ সেলিব্রেট করছে, একটি স্বৈরাচার সরকারের পতনের সেলিব্রেট করছে। সে সেলিব্রেশন কিন্তু গত 10 মাসে শেষ হয়নি। গত 10 মাস ধরেই
নিপীড়ন, নির্যাতন, আগুন, হামলা, বাড়ি দখল, ব্যবসা দখল, চাঁদাবাজি, আগুন ধরিয়ে দেওয়া, ভাঙচুর করা, পিটিয়ে মানুষ মারা, পিটান, সব কিছু চলছে। আচ্ছা বলুন তো, কখনো কি শুনেছেন সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করে বলেছে যে এনাফ ইজ এনাফ, স্টপ অল দিস ননসেন্স, এবার থামো, এই কথাটি ডক্টর ইউনূস কখনো বলেছেন? বলেননি। তার কোনো উপদেষ্টারা বলেছেন? বলেননি। এই যে এনসিপি নামে নতুন যে রাজনৈতিক দলটি হয়েছে, যেটিকে বলা হয়ে থাকে ডক্টর ইউনূসের রাজনৈতিক দল, তারা কখনো বলেছে? বলেনি। বরং আমি একটা ভিডিওতে একবার দেখেছিলাম যে ডক্টর ইউনূস একটি বক্তৃতায় বলছেন যে ফ্যাসিস্টরা তো সারা গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে, তোমাদের আশেপাশে আছে, তোমরা তাদেরকে দেখতে পাও না? তিনি গ্রামে গঞ্জে থাকা, শহরে থাকা ছাত্রদেরকে, তরুণদেরকে, এনসিপির কর্মীদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন যে ফ্যাসিস্টরা গ্রামে গঞ্জে আছে, তাদেরকে ধরো, পিটাও। তার মনোভাবটা, তিনি পিটাও শব্দটি ব্যবহার করেনি, কিন্তু তার বক্তব্যের আমরা যদি সারসংক্ষেপ করি, বিষয়টি এরকমই। আমরা কি কখন স্পষ্টভাবে সেনাবাহিনীর প্রধানকে বলতে শুনেছি এনাফ ইজ এনাফ? না। 5ই আগস্ট তিনি জাতিকে আশ্বস্ত করেছিলেন, আমার উপর ভরসা রাখুন, আমি দায়িত্ব নিলাম। জাতি প্রত্যক্ষ করেছে সেনাবাহিনীর প্রধান দায়িত্ব নেবার পর সারা দেশে কি ভয়াবহ সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে, কোথাও সেনাবাহিনীকে মুভ করতে দেখা যায়নি। মাত্র কয়েকদিন আগে সেনাবাহিনীর প্রধান আবার বলেছিলেন, এই বক্তব্যগুলো আসলে নানা সূত্রে পত্রিকায় এসেছে, অফিসার্স অ্যাড্রেসে তিনি বলেছেন যে আর মব সন্ত্রাস চলতে দেওয়া হবে না। তারপরেও মব সন্ত্রাস হয়েছে। এই রংপুরে জিএম কাদের, জাতীয় পার্টির প্রধান, তার বাড়িতে হামলা হওয়ার পর সেনাবাহিনী সেখানে এক ধরনের একটা তৎপরতা করেছে, কিন্তু কাউকে গ্রেফতার করেনি, কাউকে ধরে এনে এক কঠোর বার্তা দেওয়ার চেষ্টা করেনি যে নো, যেটি বলেছিলেন যে আর মব সন্ত্রাস চলতে দেওয়া হবে না, এবং সেনাবাহিনী যে কঠোর অবস্থানে আছে সেই কঠোর বার্তাটি কিন্তু সেখানে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? তাহলে সেই যে 5ই আগস্ট সেনাবাহিনীর প্রধান অঙ্গীকার করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতিকে, আমার উপর ভরসা রাখুন, তিনি তো তার প্রতিশ্রুতি রক্ষা করেননি, তিনি তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। আমরা যদি অভিযোগ করি সেনাপ্রধানের ব্যাপারে, তিনি কি বক্তব্য, তার কি জবাব দেবেন তিনি? কিংবা আমরা যদি প্রশ্ন করি, এই যে সার্জিস আলম, এনসিপি, সবাই মিলে সেনাবাহিনীকে এই যে তুচ্ছ তাচ্ছিল্য করছে, সেনাবাহিনীর একেবারে সম্মানহানি ঘটাচ্ছে, সেনাবাহিনী কতদিন ধরে এগুলো শুধু চুপচাপ বসে থাকবে? কিংবা সরকার কতদিন এগুলো হতে দেবে? এই প্রশ্নগুলো জনমনে আছে, এবং জনমনে আছে বলেই আমরা নানা জায়গায় এই প্রশ্নগুলি শুনি বলেই আমি আমার আজকের এই আলোচনায় এই প্রশ্নগুলো সামনে আনলাম। সেনাবাহিনীর কাছ থেকে আমরা এর উত্তর আশা করব। তারা বলবেন যে সেনাবাহিনী প্রধান কেন তার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারলেন না, বা পারেননি, বা রাখেননি। কিংবা কেন এই যে সার্জিস আলমরা সেনাবাহিনীকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এই ধরনের বক্তব্য দিচ্ছে, বা এক ধরনের হুমকিও দিচ্ছে, সেই ব্যাপারে সেনাবাহিনীর অবস্থান কি, সরকারের অবস্থান কি, রাষ্ট্রের অবস্থান কি, এই বিষয়গুলি সম্পর্কে আমরা পরিষ্কার একটি ধারণা পেতে চাই। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।